আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি, বিষয়দায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে এখানে ছোট্ট একটি রেওয়া মিলে আমি উপস্থাপন করেছি। এই রেওয়া মিলে 10% বিনিয়োগ আছে 60,000 টাকা, আর বিনিয়োগের সুদ দেওয়া আছে ক্রেডিট দিকে 2,000 টাকা। কীভাবে তাহলে আমরা হিসেব করব? অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পূর্বের ক্লাস যেটি ছিল সেটা তো এরকম। হ্যাঁ, এই রকমের, কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এইখানে 1/7/2019 অঙ্ক হচ্ছে 2020-এর, আর এখানে দেওয়া আছে 19 সাল। আর আগে পূর্বের ক্লাসে আমি যেটি আলোচনা করেছিলাম সেখানে এখানেও 20 ছিল 2000, এখানেও 20 ছিল। যদি এখানেও এখানে সালের সাথে যদি মিল থাকে তাহলে আমরা 1/7 থাকলে হাফ বছরের সুদ হিসেব করি। 1/7 থাকলে আমরা সাধারণত বুঝে থাকি 6 মাসের সুদ হবে, কিন্তু তা সালের দিকে খেয়াল করতে হবে একটু। কারণ আমরা অঙ্ক করছি 2020 সালের, আর ব্র্যাকেটে যদি সাল আগের বছরের দেয়া থাকে তাহলে পূর্ণ বছরের সুদ ধরতে হবে। 1/7 থাকলেও পূর্ণ বছরের সুদ ধরতে হবে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন আমি এই ধরনের প্রশ্ন করি, বিশেষ করে অনেক শিক্ষার্থী ভুল করে। কি ভুল করে? এই 60,000 টাকার উপরে 10% 6 মাসের হিসেব করে 1/7 দেখে। কিন্তু 1/7 দেখলেই হবে না, সালটাও দেখতে হবে। সাল যদি আগের হয় তাহলে 60,000 টাকার উপরে 10% হিসেব করে 6,000 টাকা বিনিয়োগের সুদ হবে। এখন বিনিয়োগের সুদ 6,000 টাকা হবে, ঠিক আছে, কিন্তু এখানে দেয়া আছে 2,000, বিনিয়োগের সুদ অলরেডি দেয়া আছে 2,000, তাহলে আরও 4,000 বাকি আছে। এখন লিখবো কীভাবে? এইভাবে লিখবো, লক্ষ্য করি। তো আমি ছোট্ট করে এইদিকে বিষয়দায় বিবরণী ছক আর এদিকে আর্থিক অবস্থার বিবরণী ছক লিখে রাখলাম। এর মধ্যে আমরা সমাধান করব। প্রথমে বিষয়দায় বিবরণীতে যে অন্যান্য আয় লিখি বা অপরিচালনা আয় লিখি, তার মধ্যে রেওয়া মিলে যে বিনিয়োগের সুদ 2,000 দেওয়া আছে সেটা আগে লিখব। যেটা আগে পেয়েছি আমরা, রেওয়া মিলে দেওয়া আছে ওইটা আমরা পেয়েছি, ওইটা আগে লিখব। এর সাথে বকেয়াটা যোগ করব বা প্রাপ্য নামে বকেয়াটা যোগ করব। এখন বকেয়া কত সেটা তো হিসাব করতে হবে। আবারও বলছি, 60,000 টাকার উপরে 10% হিসেব করে আমাদের হবে 6,000 টাকা, আর এখানে দেয়া আছে 2,000 টাকা, তো মোট হবে 6,000, দেয়া আছে 2,000, তো বাকি তাহলে 4,000। ওই 4,000 যোগ প্রাপ্য সুদ নামে যোগ হবে। আয়, বিনিয়োগের সুদটা আয় বকেয়া থাকলে প্রাপ্য বলতে হয়, সেজন্য প্রাপ্য সুদ নামে যোগ করে 6,000 টাকা হবে। মোট হবে 6,000, কিন্তু পার্সেন্টেজ কেটে যেটা হয়েছে। এই হচ্ছে বিষয়দায় বিবরণীর অংশ। এখন আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখব? আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে যে বিনিয়োগ দেয়া আছে 60,000 টাকা, ওইটা আগে লিখব বিনিয়োগ অংশে, শেষের ঘরে লিখব। আর এই যে প্রাপ্য বিনিয়োগের সুদ যেটুকু এইখানে যোগ হলো বকেয়া নামে, ওইটা আরেকবার চলতি সম্পদ পাশে বসবে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে এই 4,000 টাকা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, বিনিয়োগের সুদ যেটুকু বকেয়া আছে সেটুকু দুই জায়গায় বসবে। কত টাকা বকেয়া ছিল? 60,000 টাকা, আর 10% হিসেব করে 6,000 টাকা, কিন্তু এখানে দেয়া আছে 2,000, আরও বাকি আছে 4,000। ওই 4,000 বকেয়া বিনিয়োগের সুদ বা প্রাপ্য বিনিয়োগের সুদ নামে একবার এখানে যোগ করব 4,000, এবং এই 4,000 যেহেতু সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার হয়, তাই আর একবার আমরা চলতি সম্পদ পাশে লিখব। এইভাবে আমরা এই হিসেব করতে পারি বিনিয়োগ এবং বিনিয়োগের সুদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্যই একটা একটা করে আইটেম আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে অল্প সময়ের মধ্যে। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।